ঠিক আছে, কি হয়েছে লেখাতে? নিলাম, লেখাতে কি হয়েছে বলেন। হুম, আচ্ছা আচ্ছা, ওইটার জন্য ফন্টটা চেঞ্জ করে ফেলি। বাঁকা করতে হবে তাই তো? তাহলে বেশি বাঁকা হয়ে গেছে। এরকম ছিল, কীরকম বাঁকা ছিল আমার খেয়াল নেই। এটা না গুগল উপরে একটা লেভেলে আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আর্ক লোয়ার। ওকে করব, তারপর এটাকে এক্সপ্যান্ড করতে হয় তাই না? তাহলে সিলেক্ট করব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, দেন বলবো ওকে। তারপরে যেহেতু আমাদের উপরে এক কালার নিচে এক কালার করতে হবে, তাহলে আমরা এই লেখাটাকে আলাদা আলাদা ভাগ করতে পারি, উপরে এক ভাগ নিচে এক ভাগ। এখন ভাগ করতে হয় কীভাবে? শেপগুলোকে কাটতে হয়। তাহলে কাটার জন্য আমরা এখানে একটা লাইন নিয়ে আসি। আগে একটা লাইন নিলাম, লাইন নিয়ে সবগুলোকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিভাইড করে ফেলব। ডিভাইড করলাম, তারপরে সিলেক্ট করে আনগ্রুপ, আনগ্রুপ করে উপরের পার্টগুলোকে সিলেক্ট করে আইড্রোপার টুল কালার, পরে নিচের পার্টকে সিলেক্ট করে আইড্রোপার টুল কালার। এগুলা হয় নাই কেন দেখি তো, সিলেক্ট হয় নাই মেবি। হয়েছে, বুঝতে পেরেছি, ঠিক আছে। আর কি প্রবলেম আছে? হ্যাঁ, শিফট ধরে বড় করলে লেখা উল্টে যাবে। তার কারণ আমরা যখন কোনো একটা সার্কেলের ভিতরে লেখা লিখি, সাপোজ এভাবে লিখলাম আমি, কি লেখা ছিল, তাহলে আমি লিখলাম যে প্রিমিয়াম কোয়ালিটি, তাই না? এখন যখন আমি শিফট ধরে এরকম বড় করব, এভাবে বড় করতেছি, তখন একটা প্রবলেম হয়। সেটা হচ্ছে দেখেন, আমরা তো পাথটাকে বড় করতেছি তাই না? তাহলে পাথকে বড় করলে লেখাও তো অটোমেটিক্যালি বড় হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তাহলে যদি আমার এরকম হয় যে আমি শুধুমাত্র কি করতে চাই, লেখাকে বড় করতে চাই, তাহলে আপনার টাইপ টুল নিয়ে ওই লেখাকে সিলেক্ট করে তারপরে অ্যাকচুয়ালি বাড়াইতে হবে, তারপরে বাড়াইতে হবে। এখন দেখেন পাথ বড় হচ্ছে না, শুধু লেখা বড় হচ্ছে, লেখা। এবার আমরা এটাকে ধরে মাঝখানে রেখে দিলাম। এটা ছিল প্রবলেম। এই যে দেখেন, যখন আপনি শিফট ধরে বড় করবেন তখন এই প্রবলেমটা হয়। সো শিফট ধরে বড় না করে আপনি যখন এটাকে উপরে নিচে নিতে যাবেন বা লেখাকে বড় করতে যাবেন, তখন টাইপ টুল নিয়ে লেখাকে সিলেক্ট করে তারপর এখান থেকে বড় করবেন, তাহলে আর প্রবলেম হবে না। আর কি ব্র্যান্ড, এইটা কোনটা? এটা, হ্যাঁ, এটার তাবিজ দেই নাই তাই না? আচ্ছা, তাহলে আমরা এটা শিখি, সাথে আজকের কিছু টপিক আছে ওইগুলো শুরু করি, ঠিক আছে? এটা দিয়ে তাহলে শুরু করি। আমরা ইফেক্টের অপশনগুলো কি দেখেছিলাম? ইফেক্টের অপশন দেখে নেই। এখান থেকে ধরেন আমরা যদি একটু 3D-তে আসি, সেটা পরে বানাই, যেহেতু এটা আছে এটা দিয়ে আমরা শুরু করি। একটা সার্কেল নেই, সার্কেল নিতে পারি,
আই থিঙ্ক সার্কেল নিয়ে ইফেক্ট, ডিস্টর্ট ট্রান্সফর্ম, তারপরে হচ্ছে আসতে পারি কোনটা, পাকার অ্যান্ড ব্লোট। না এটা না, আই থিঙ্ক আমরা এখানে স্টার্ট দিতে পারি। না স্টার্ট দিয়েও তো হবে না, তাই না? জিগজ্যাগ, জিগজ্যাগ নিয়ে হয়েছে। তাহলে সাইজগুলো একটু, না সাইজগুলো কমবে, রিজেস পার সেগমেন্ট বেড়ে যাবে, বেড়ে যেয়ে এটা কর্নার না হয়ে যাবে স্মুথ। পর বলবো ওকে, ওইটাকে আমরা করে ফেলবো অবজেক্ট এক্সপ্যান্ড, আবার অবজেক্ট আবার এক্সপ্যান্ড। বলছিলাম না দুইবার আসে, দুইবার করতে হয়, দুইবার করলাম। করে এটাকে আমরা নিয়ে যাবো স্ট্রোক কালারে, স্ট্রোক কালারটা একটু মোটা করে দেব, হয়েছে? আচ্ছা, সেটিংসটা আবার দেখবেন। সার্কেল নিলাম, সার্কেলটা নিয়ে ইফেক্ট, ডিস্টর্ট ট্রান্সফর্ম, তারপরে জিগজ্যাগ, জিগজ্যাগ নিয়ে এবার জাস্ট মানগুলো দেখে দেখে বসে যে এখানে ঢেউ কেমন ছিল, বেশি ছিল না অল্প ছিল, আরে এখানে বেশি ছিল। তাহলে এখানে আমরা এই যে আচ্ছা তার আগে ঢেউয়ের উচ্চতা কেমন, বেশি না কম? তাহলে আমরা ঢেউয়ের উচ্চতা আগে কমাইলাম, কমানোর পরে এই যে ঢেউয়ের সংখ্যা বাড়াইলাম, বাড়ানোর পরে এটা আমার আছে কর্নার, কিন্তু এখানে কি কর্নার না স্মুথ? তাহলে আমরা করলাম স্মুথ, এরপর করলাম ওকে, ওই তো হয়ে গেছে, তাই না? আচ্ছা, তারপরে আবার একটা সার্কেল নেই, ওই সার্কেলকে বসাই, বসিয়ে ভিতরে লেখা আছে প্রিমিয়াম কোয়ালিটি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট অল্টার ধরে একটু ছোট করব, টাইপ টুলটা নিয়ে অল্টার ধরে আমরা এখানে লিখি প্রিমিয়াম কোয়ালিটি, ফন্টের সাইজগুলা ছোট করে দিই। স্টার্ট পয়েন্ট এই পাশে আসবে, এন্ড পয়েন্টটা এই পাশে আসবে, তারপরে এটাকে আমরা ঘুরে দিতে পারি। ঠিক আছে, এই লেখা সেম লেখাটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট ধরে ঘুরিয়ে দিব, ওই লেখাটা উপরের দিকে চলে আসবে। তাহলে এই যে উপরে একটা লাইন আছে এটা ধরে নিচে নিয়ে আসলাম, ওই লাইনটা ঘোরানো যায় না, মাঝে মাঝে প্রবলেম করে, তাই না? হ্যাঁ, এটা বলছিলাম না প্রবলেম করবে, একটু ডিফিকাল্ট। এতটুক হইল। এরপরে এই যে দেখেন ভিতর দিয়ে আবার কিছু এই যে ছোট ছোট জিনিসগুলো আছে, এগুলোতে প্যারা খাইছেন? আচ্ছা, এটার জন্য আগে আমাদের এরকম একটা জিনিস বানাইতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা লাইন নিতে পারি, লাইন নিয়ে আমরা কি এই টুলগুলো দেখেছিলাম? এগুলো দেখিনি। আচ্ছা, এগুলা কি আজকে দেখব না, এগুলো আজকে দেখি না, দেখি এটা বানাই আমরা। একটু এই জিনিসটা একটু অ্যানালাইসিস করেন। এখানে আমরা দেখতে পারতেছি উপরের অংশ মোটা, নিচের অংশটা চিকন। তাহলে আমরা এই শেপের ক্ষেত্রে এসে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে হইল উপরের অংশ মোটা, নিচের অংশ চিকন। উপরে স্ট্রোকের কোনটা বুঝি নাই, কোনটার কথা বলতেছেন? ও, যেটা লাইন নিলাম ওইটা, হ্যাঁ ওইটা লাইন দিয়ে করা, বাট ওইটা আজকে টুল দেখাবো না দেখে
এভাবে করতেছি। এটা হলো একটা। এখন এভাবে আরেকটু মনে হয় নিচের দিকে আসবে, হ্যাঁ আরেকটু নিচের দিকে আসবে। নিচের দিকে এসে আমরা একটু অ্যালাইনগুলো করে ফেলি ঠিকঠাকভাবে। অ্যালাইন করলাম। এখন এটা কি এভাবে এই যে অল্টার ধরে কপি করব, তারপরে ঘোরাবো, আবার অল্টার ধরে কপি করব, তারপরে ঘোরাবো, এভাবে না, এটাকে আমাদের একবারে ঘুরাইতে হবে। এখন কাজটা খুবই ইজি। সিলেক্ট করেন, রোটেট টুল নেন, রোটেট টুল নিয়ে অল্টার ধরে কপি করেন বা ক্লিক করেন। ওর কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে চান সেটা বলে দেন। ওকে না কপি? কপি, কন্ট্রোল ডি, হয়েছে? অথবা আরেকটা ওয়ে আছে। আরেকটা ওয়ে কি? একটা ওয়ে হইলো, যেহেতু এটা নিচের দিকে আসতেছে, লেখাটাকে একটু নিচের দিকেই রাখি, এটা একটু উপরের দিকে নিয়ে যাই। আগে এটাকে আমরা রিফ্লেক্ট করব, ঠিক আছে? তাহলে রিফ্লেক্ট টুল, অল্টার ধরে আমরা সেন্টারে ক্লিক করলাম, এখানে এটা হরাইজন্টাল হবে, কপি করে দিব, হয়েছে? এবার দুইটাকে ধরে আগে আমরা গ্রুপ করব, গ্রুপ করে তারপরে আমরা এটাকে রোটেট করব সেন্টার থেকে। 10, কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, হলো? আচ্ছা, ভিতরের এই শেপটা বাকি আছে। তাহলে এই শেপটা নেওয়ার জন্য আমরা একটা ফার্স্ট অফ অল রেক্টেঙ্গেল নিতে পারি। রেক্টেঙ্গেল নিয়ে স্ট্রোক কালারে আসি। আমরা দেখতেছি এই অংশটা নিচের দিকে নামানো, তাহলে কি আমরা অবজেক্ট, এনভেলপ, ডিস্টর্ট, মেক উইথ ওয়ার্ড, এখানে এসে এই অপশনটা অ্যাপ্লাই করতে পারি কি না? নিচের দিকে থেকে গেল। অথবা এটাকে পেন টুল দিয়েও নিচে নামানো যায়। আচ্ছা, তারপর আইড্রপার টুল, কালার এখানে রাখি। রাখার পরে এখানে দেখেন আমরা অফসেট পাথ দেখছিলাম গত ক্লাসে। অফসেট পাথ কেন অফসেট পাথ দরকার আমাদের? কারণ দেখেন এদিক দিয়ে একটু ফাঁকা আছে। তাহলে আগে আমরা একটা কাজ করি, এই শেপটাকে আমরা আগে এক্সপ্যান্ড করে ফেলি। এক্সপ্যান্ড করার পরে এই শেপটাকে সিলেক্ট করব, অবজেক্ট, পাথ, অফসেট পাথ একটু বাড়াবো, অল্প একটু, দেন করব ওকে। এবার যে শেপটা বেড়ে গেল, দেখেন আমি একটু কালার চেঞ্জ করি তাহলে বুঝতে, এখানে কিন্তু দুইটা শেপ, যে শেপটা আমি বাড়াইলাম ওইটা, ওই শেপটা, এটাকেও আমার এক্সপ্যান্ড করতে হবে। সিলেক্ট করি, এবার নেব শেপ বিল্ডার। এখানে দেখেন একটা গ্যাপ তৈরি হবে না? তাহলে গ্যাপ তৈরি হলে এটা বাদ যাবে। প্রবলেমটা কোথায় হচ্ছে? সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, গ্যাপ তৈরি হয়েছে। এবার হচ্ছে লেখা, লেখা লিখলাম হচ্ছে ব্র্যান্ড, বড় হবে। তো বড় করার পর আমরা দেখতেছি মাঝখানে মানে উপর দিক থেকেও চাপানো, নিচের দিক থেকেও চাপানো। তাহলে আমরা আগে কালারটা চেঞ্জ করি, এখানে রাখি, রেখে এখান থেকে আমরা দিতে পারি বাল্জ, এইভাবে ওকে করে দিলাম। দুই পাশে দুইটা স্টার দিতে পারবো, হয়ে গেছে না? আচ্ছা, আর কারোটা আছে? হ্যান্ডেল কোনটা? ও আচ্ছা আচ্ছা, দেখেন যখন আমরা কোনো একটা লেখা নেই, আমি নতুন করে দেখাই, ইলিপস টুল নিলাম, টাইপ টুল নিয়ে অল্টার ধরে পাথের উপরে ক্লিক করলাম, এখানে লিখলাম
এরকম কারো আসছে? আমার আসতেছে কেন? নতুন করে নিলাম, স্ট্রোক কালারে নেই, টাইপ টুল নিয়ে হোল্ডার ধরে ক্লিক করব, কিছু একটা সমস্যা আছে। বড় করি। এটাকে যখন আমরা কপি পেস্ট করে ঘুরাই এইভাবে, ওই যে ওই দাগটা আসে না, তাই তো? এই যে হ্যাঁ, তখন হ্যাঁ দেখেন, তখন যেটা করবেন ওই লাইনটাতে আমরা মাউসটা রাখবো। মাউসটা রাখার পরে দেখেন মাউসের নিচে ছোট্ট একটা দাগ আসছে, অ্যারো আসছে, ওই অ্যারোটা আসার পরে পুরো ধরে টান দিব, এই যে চলে আসছে। আপনি ধরে আসবেন। এটা একটু জটিল, একটু জটিল, বেশি না। জাস্ট হচ্ছে প্রথম একটু কষ্ট হয়, যে প্রথমে কয়েকবার টান দিলে আসেন, এবং মনে হয় গত ক্লাসেও আমার আসতেছিল না, প্রথমবার আসছে তারপরে আর আসতেছিল না। সো এটা প্রবলেম করে, এটা স্বাভাবিক বিষয়। এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই যে আমার হইতেছে না কেন, কী সমস্যা। এটা আপনার কোনো প্রবলেম নেই, এটাই প্রবলেম করে এরকম, ঠিক আছে? সো কয়েকবার করলেই, প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে এগুলো যদি শেষ হয়, আমরা ইফেক্ট থেকে মোটামুটি এগুলো যদি দেখি। আচ্ছা, ইফেক্টের আরও কিছু জিনিস, ধরেন যে আমি একটা এখান থেকে সার্কেল নিলাম, সার্কেল নিয়ে ইফেক্ট 3D ম্যাটেরিয়ালে আমরা একটু দেখি 3D ম্যাটেরিয়াল কীভাবে কাজ করে। আমি এখান থেকে একটা এক্সট্রুড নিয়ে আমি ডেপথটা বাড়াই, তাহলে এটা কাইন্ড অফ ইয়ার মতো লাগতেছে না, যে পাইপ। কালারটা একটু চেঞ্জ করি, তাহলে বুঝতে ইজি হবে। ওকে করে দিই, ইয়েস। আমি আরেকটু বাড়াই, দেখেন থিং এতটুকু রাখতে পারি। বেভেল থেকে, বেভেল দিলে কি আমি যদি বেভেল অপশনটা অন করি, তাহলে আমার এখানকার যে দেখেন উইথ যদি আমি বাড়াই, এটা কাইন্ড অফ ওই যে কী বলে এটাকে, টিউব, একটা টিউবের মতো লাগতেছে। এভাবে যদি আমরা রাখতে পারি। তারপর হচ্ছে হাইট, মানে হচ্ছে উচ্চতা বাড়বে। রিপিট বাড়লে, আমি যদি একটু জুম ইন করি তাহলে বুঝতে পারেন, দেখেন এখন রিপিটটা হচ্ছে 0, মানে একবার আসছে। আর আমি যদি এখানে রিপিট যেটা, এটা যদি বাড়িয়ে দেই, তাহলে যে মনে হচ্ছে যে অনেকগুলো, এখানে যে কয়েকটা কয়েন একসাথে রাখলে যেরকম দেখা যায় ওই রকম লাগতেছে। স্পেস মানে হচ্ছে দূরত্ব, তাহলে আমি যদি একটু স্পেসটা এভাবে বাড়ায় দিই, তাহলে একটার থেকে দূরত্বটা বেড়ে যাবে। আমার দূরত্ব বাড়ানোর প্রয়োজন নেই, আমরা আই থিঙ্ক এইভাবে রাখতে পারি। এটা একটা বেসিক একটা শেপ হইতে পারে। আরেকটু যদি এখানে বেজ ম্যাটেরিয়াল আছে, আরও যদি আমরা অল ম্যাটেরিয়াল এখান থেকে আসতে চাই, প্রপার্টিজ দেখি, অবজেক্ট থেকে এবার আমরা আসি রিভলভিং বা রিভলভ, এই অপশনটাতে রিভলভ অ্যাঙ্গেল, চাইলে এখান থেকে অ্যাঙ্গেলগুলোকে পরিবর্তন করে দেখতে পারবো, ঠিক আছে? অথবা অফসেটস যদি আমরা বাড়াই, তাহলে শেপটা বড় হবে। লেফট এজ মানে বাম পাশের এজ থেকে এটা আসবে, রাইট এজ যদি আমরা দিই, তাহলে ডান পাশের এজ থেকে এই পরিবর্তনটা শুরু হবে। ক্যাপ দিলে খুব একটা পরিবর্তন এখানে হচ্ছে না, কারণ যেহেতু এটা স্ট্রোক কালার না, স্ট্রোকে আমরা ক্যাপ নিয়ে কাজ করেছিলাম। রিভলভিং অ্যাঙ্গেল চেঞ্জ করে দিই, কাইন্ড অফ টিউবের মতো লাগতেছে, তাই না? টিউবের মতো লাগতেছে। আচ্ছা, তারপর এটাতে কি আছে, ইনফ্লেটটাও কাইন্ড অফ কিসের মতো লাগতেছে, এটা মিসাইলের মতো লাগতেছে। ভলিউম যদি কমাই, মোটামুটি ঠিক আছে। ম্যাটেরিয়ালসে আসি, রাফনেস বাড়াইলে কমাইলে খুব আহামরি পরিবর্তন আসতেছে না। মেটালিক টাইপ যদি আমরা বাড়াই, তাহলে জিনিসটা দেখতে আস্তে আস্তে একটা মেটাল দেখতে যেরকম হয়, বা মানে সলিড জিনিস বা একটা ধাতব জিনিস দেখতে যেরকম হয়, ওই টাইপের এখানে লাগতেছে। সো বেসিক্যালি এইখানে আমরা তো কখনো করি না, মানে ইলাস্ট্রেটরে আমরা 3D নিয়ে খুব একটা কাজ করি না, বাট যদি বেসিক 3Dর কাজগুলো আমরা করতে চাই, সেগুলো আমরা মোটামুটি এখান থেকে
করতে পারবো আর কি। এবং এখান থেকে লাইটগুলোও কন্ট্রোল করা যায় যে আমার লাইটটা কোত্থেকে আসবে, টপ লেফট মানে বাম পাশের উপর থেকে আসবে। তাহলে বাম পাশের উপর থেকে যদি লাইট আসে অবশ্যই এখানে শ্যাডো পড়বে। আচ্ছা, যদি লাইটটা কি হয়, স্ট্যান্ডার্ড হয়, স্ট্যান্ডার্ড মানে এই পাশ থেকে যদি লাইট আসে তাহলে যেদিক থেকে লাইট আসে তার বিপরীত দিকে শ্যাডো পড়ে না। এবার কতটুকু লাইট আসবে, কতটুকু শ্যাডো পড়বে, ওইগুলো মূলত আমরা এখান থেকে মডিফাই করতে পারবো, চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, সো এগুলো বেসিক প্র্যাকটিস, এগুলো দিয়ে আপনাদের তেমন কোনো প্রজেক্ট নাই, করবো না আমরা, তো জাস্ট বেসিক দেখার জন্য করতে পারেন। বিরক্ত লাগে তখন উপরে যদি এই যে এই অপশনটা আসে, এটারে ধরে টান দিয়ে এখানে বসায় রাখবেন। ঠিক আছে, আমরা একটা রেক্টেঙ্গেল নেই, ইফেক্ট, ইফেক্ট থেকে আমরা আসি ডিস্টর্ট ট্রান্সফর্ম। প্রথমে আমরা আসি ফ্রি ডিস্টর্ট। ফ্রি ডিস্টর্ট জিনিসটা হচ্ছে আমরা এই শেপটাকে ফ্রিলি মুভ করতে পারি বা ফ্রিলি হচ্ছে আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি। দেখেন এখানে 4টা পয়েন্ট আছে, 4টা বিন্দু আছে। এই বিন্দুটাকে ধরে আমি যে এটারে বাইরে বের করলাম, এইটারে কথার কথা আমি একটু ভিতরে ঢুকাইলাম, এইভাবে সেভাবে রাখি। ঠিক, এটা বেশি ভিতরে ঢুকে গেছে, এইভাবে থাকতে পারে। এখন দেখেন আমি শেপটা এখানে পরিবর্তন করছি, এখানে পরিবর্তন হয়েছে। পরিবর্তন তখনই হবে যখন আমি দিব ওকে। ওকে করলাম, শেপ পরিবর্তন হলো। এবার একটু খেয়াল করেন, যখন আমি শেপটাকে ক্লিক করলাম, শেপটা কিন্তু মানে বোঝা যাচ্ছে না যে এটা কি স্কোয়ার না এটা অ্যারো হেডের যে ফ্রন্ট পার্টটা থাকে ওই ফ্রন্ট পার্টের মতো দেখা যাচ্ছে। তাহলে এরকম হইলো কেন? কারণ মূলত এটা শুরুতে একটা কি ছিল, স্কোয়ার ছিল। ওই স্কোয়ারের উপরে আমরা একটা আলাদা ইফেক্ট ব্যবহার করেছি, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। তাহলে আমরা যদি চাই যে না এখানে এই যে দেখেন একটা স্কোয়ারের মতো জিনিস দেখা যাচ্ছে, এই জিনিসটা থাকবে না, তাহলে এই পুরাটাকেই আমাদের এক্সপ্যান্ড করে ফেলতে হবে। এখন দেখেন তো স্কোয়ারের মতো ভাইবটা আছে নাই? আরও সুন্দর করে বুঝাই, দেখেন ধরেন আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, একটা ইলিপস নিয়ে ইফেক্ট ডিস্টর্ট ট্রান্সফর্ম ফ্রি ডিস্টর্ট। ফ্রি ডিস্টর্ট থেকে ধরেন এটারে কি বানানো যায়, আমরা ডিম বানাই। হয়েছে না ডিম? বললাম ওকে। তাহলে দেখেন যখন আমি ডিমটাকে সিলেক্ট করতেছি, ওই যে বাইরে দিয়ে একটা আউটলাইন আসতেছে, খেয়াল করছেন? এই বাইরে দিয়ে আউটলাইনটা কেন আসতেছে? কারণ প্রথমে এটা কি ছিল, ইলিপস ছিল। এজন্য আমরা এটাকে এক্সপ্যান্ড যদি করে ফেলি তাহলে ওই বাইরের আউটলাইনটা আর আসবে না। তারপরে কি আছে আমাদের? তারপরে আমাদের আছে হচ্ছে ইফেক্ট ডিস্টর্ট ট্রান্সফর্ম পাকার অ্যান্ড ব্লোট। পাকার অ্যান্ড ব্লোট দুইটা জিনিস, একটা হচ্ছে পাকার, একটা হলো ব্লোট। আমরা যদি ডান দিকে আস্তে আস্তে নিতে থাকি তাহলে আমার শেপগুলা পরিবর্তন হয়ে যাবে, হইলো? আচ্ছা, আর যদি বাম পাশে নেই, বাম পাশে নিলেও পরিবর্তন হবে, পাকার হবে। এখন দেখেন অনেকে একটা প্রবলেম যে স্যার আমি তো ডানে নেই, আমার তো কিছু হয় না, আমি তো বামে নেই, আমার তো কিছু হচ্ছে না। তার কারণ প্রিভিউটা অফ করেছো, প্রিভিউ অন করে দিবেন। এটাকে এইভাবে রাখি, ওকে করে দেই, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এক্সপান্ড। তারপর হয়তো আমরা ভিতরে কি একটা সার্কেল দিতে পারি সাদা কালারের, তাই না? ইমোজি হয়ে গেছে, ফুলের ইমোজি। আচ্ছা, শুধু কি সার্কেলকে এরকম বাঁকা করা যায়? না, আমরা সরি মানে এটা তো কি ছিল, শুরুতে চতুর্ভুজ ছিল, রেক্টেঙ্গেল ছিল। আমরা চাইলে সার্কেলকে এভাবে বাঁকা করে কাজ করতে পারি। পাকার অ্যান্ড ব্লোট এখানে দেখেন, ঠিক আছে? এক একটা শেপ বাঁকা করলে হয়তো এক এক রকম জিনিস তৈরি হবে। ওকে করে এক্সপ্যান্ড করে ফেলেন, এক্সপান্ড করে আই থিঙ্ক এটাকে ইউনাইট করতে হবে। ইউনাইট কেন করতে হবে? কারণ দেখেন এখানে অনেকগুলো পার্ট আলাদা আলাদা, দেখছেন আলাদা আলাদা পার্ট হয়ে গেছে, যার কারণে আমরা এটাকে ইউনাইট করে একটা পার্ট করে ফেললাম আর কি। ওকে, চলো তারপরে কি আছে? রাফ মানে হচ্ছে কেমনে বুঝবো? দেখেন যখন আমরা রাফ দিব, শেপটা কিন্তু এখন ভালোই ছিল, স্মুথ ছিল, বাট যে আমি আসলাম ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম রাফেন, আমার শেপটা পরিবর্তন হয়ে গেছে। এবং আমি যদি সাইজগুলো বাড়াই, তার সাইজ বাড়বে। ডিটেল বলতে এখানকার যে এটারে কি বলে, খাঁজ কাটা যে জিনিসগুলো, এই ডিটেল আমি যদি বাড়াই দিই তখন দেখেন ডিটেলগুলো আরও বেড়ে যাচ্ছে। তো স্মুথ দিলে ভিতরের কর্নারগুলো স্মুথ হয়ে যাবে, আর কর্নার দিলে
কর্নার অবস্থায় থাকবে। আই থিঙ্ক কোনটা দিলে ভালো লাগতেছে, স্মুথটাই থাকুক, তাহলে ওকে করে দিলাম। জাস্ট বিভিন্ন টাইপের টেক্সচার হচ্ছে, দেখবেন যে অনেক সময় ডিজাইনে বিভিন্ন কিছু টেক্সচার থাকে, একটু রাফ টাইপের টেক্সচার থাকে। সো সেক্ষেত্রে আমরা এই অপশন ব্যবহার করে নিজের টেক্সচারগুলো আমরা বানাতে পারি আর কি। এখান থেকে ট্রান্সফর্ম এটা একটু ইম্পর্টেন্ট। ধরেন আমরা এটাকে স্ট্রোক কালারে নেই, স্ট্রোকটা একটু মোটা করি, ইফেক্ট ডিস্টর্ট ট্রান্সফর্মে এসে আমরা এখান থেকে স্কেল মানে কি বলছিলাম, বড় ছোট করা। স্কেল মানে বড় ছোট করা, তাহলে এটাকে আমরা একটু ছোট করে দিলাম। হরাইজন্টাল মানে দুই পাশ থেকে ছোট করব, ভার্টিক্যালিও মানে উপরে নিচেও দুই পাশ থেকে ছোট করব। মুভ মানে কি, মুভ সরানো, আমরা এটাকে সরাতে চাই না, মুভ করতে চাই না, তাই এটা যেভাবে আছে সেভাবে থাকুক। রোটেট মানে কি, ঘোরানো, তাহলে আমি এটাকে একটু ঘুরায় দিলাম এভাবে। এবার এখানে একটা অপশন আছে কপিজ, ওই যে Ctrl+D যখন দিতাম তখন কি হতো, ঘুরতে ঘুরতে আসতো না, তাহলে এখানে আমি একবারেই ওই কাজটা করি। এখন আছে কয়টা কপি, 0। আমি যেই সিলেক্ট করে আস্তে আস্তে বাড়াবো আমার কপিগুলো বাড়তে থাকবে। দেন আমি যদি বলে দেই ওকে, দেখেন আমার শুরুতে রেক্টেঙ্গেল ছিল কয়টা, একটা। এবার আমি এগুলোকে এক্সপ্যান্ড করব, আবার এক্সপ্যান্ড করব, ওকে করব, আনগ্রুপ করে দেখেন, বুঝতে পেরেছি, সব আলাদা আলাদাভাবে বের হয়ে আসছে। ওকে, তারপরে আমাদের কাছে আর কি আছে দেখি তো, ওকে গ্রুপ করে নেই। ইফেক্ট ডিস্টর্ট ট্রান্সফর্ম টুইক বলতে বোঝায় যে শেপগুলোকে আমরা নর্মাল শেপ আছে ঠিক আছে, বাট সেগুলোকে একটু ওই যে ধাক্কা দিলে যেরকম হয় না, ধরেন যে শেপটা ভালোই ছিল কিন্তু যখন ডিস্টর্ট ট্রান্স থেকে টুইকে আসবে তখন মনে হয় যে এ পাশ থেকে তো ধাক্কা দিছে, এখান থেকে একটু উপরের দিকে গুতা দিছে, ঠিক আছে। তো এখন এই যে আপনি ধাক্কা দেওয়ার পরিমাণ বাড়াইতে পারবেন, গুতা দেওয়ার পরিমাণ বাড়াইতে পারবেন, বাড়ায়া কমায়া শেপটা অন্য একটা শেপে আমরা পরিবর্তন করতে হবে। মানে এখানে একটা নর্মাল শেপকে ডিফারেন্ট একটা শেপে পরিবর্তন করার জন্য আমরা এই অপশনগুলো ব্যবহার করি। আরও কিছু অপশন ছিল, টুইক বললাম, টুইস্ট মানে কি বলেন না, তাই না? টুইস্ট মানে মিস্টার টুইস্ট খাইছেন, মিস্টার টুইস্ট চিপস, তাহলে মিস্টার টুইস্টগুলো দেখতে কেমন হয়, পেঁচানো থাকে, ঘোরানো থাকে, টুইস্ট টাইপের থাকে। ডিস্টর্ট ট্রান্সফর্ম টুইস্টে আসি। এবার এটাকে কতটুকু ঘোরাবো বা কতটুকু পেঁচাবো, আমরা এখান থেকে অ্যাঙ্গেল যদি বললাম যে 30 ঘুরছে, ওকে দেন, তারপরে ঘুরবে, বুঝতে পারছি। আচ্ছা, লাস্টলি মনে হয় আর কিছু বাকি আছে, জিগজ্যাগের ক্ষেত্রে তো শুরুতে ওই যে ওই লোগো করার ক্ষেত্রে জিগজ্যাগ দেখলাম, আরও এটা তো আমরা দেখছিলাম কিসের ক্ষেত্রে, সার্কেলের ক্ষেত্রে, কিন্তু লাইনে জিগজ্যাগ ইউজ হয় না, লাইনে ইউজ হয়। তাহলে আমরা এখান থেকে আসি, সিলেক্ট ইফেক্ট জিগজ্যাগ, এখান থেকে আমরা সাইজগুলোকে বড় করতে পারি, ছোট করতে পারি, রিলেটিভ দিতে পারি, বাড়াইতে পারি, কমাইতে পারি, দেন পারবো বেসিক স্টাফ। কখনো কখনো এরকম হয় যে আমাদের কোনো একটা শেপের পিছনে শ্যাডো দেওয়ার প্রয়োজন পড়ে, শ্যাডো, যে এটার নিচে আমরা শ্যাডো দিতে চাই, তাহলে সিলেক্ট করব ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো, দেখেন এটার নিচে শ্যাডো পড়ে গেছে, শ্যাডোটা অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছে, তাহলে আমরা এটাকে ডানে বামে সরাইতে পারি। সো ডানে বামে সরানোর জন্য এখানে এক্স অফসেট আর ওয়াই অফসেট, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, গ্রাফ পেপার অঙ্ক করছিলাম আমরা, তাহলে গ্রাফ পেপার তো দুইভাবে কাজ করে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে আমি যদি ডান পাশ বাম পাশকে পরিবর্তন করতে চাই তাহলে আমার কোন মান নিয়ে কাজ করতে হয়, এক্স নাকি ওয়াই, এক্স। তাহলে আমি ডান পাশ থেকে এটাকে একটু সরাবো, তাহলে আমার এক্সের ভ্যালুটা কমাইতে হবে। আমি এটাকে নিচের দিক থেকেও একটু উপরের দিকে উঠাবো, তাহলে ওয়াই অ্যাক্সিসের মান বাড়াইতে হবে না কমাইতে হবে, কমাইতে হবে, বাড়াইতে হবে না। দেখেন, আচ্ছা আমি ব্লার কমায় ফেলছি, একটু কমায় দিই, দেখেন শ্যাডোটা নিচের দিকে না এসে কই যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। এবার আমি একটু ব্লার করে দিই যাতে শ্যাডোটা দেখতে একটু ব্লাডি লাগে।
এবং অপাসিটি আমরা একটু কমায় ফেলবো। এটা ঠিক আছে, আর একটু কমাইতে পারি 30, দেন বলবো ওকে। তাহলে দেখেন আমার শেপের নিচে একটা শ্যাডো পড়ে গেছে। এতটুকু পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? বেশি জটিল জিনিস জসিম সাহেব বুঝতে পারছেন? কি কি শ্যাডো কি হয়েছে, কিভাবে আনবো? শ্যাডো আনার জন্য প্রথমে আগে আমাদের একটা সাবজেক্ট বা একটা শেপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে যে তারপর আমাদের শ্যাডো, ইভেন আমরা শ্যাডোর কালারও চেঞ্জ করতে পারি। এই যে শ্যাডোর কালার কি টিয়া কালার হবে এরকম? হ্যাঁ, শ্যাডো অলওয়েজ কি হয়, ব্ল্যাক কালারই হয়। আচ্ছা জি, এতটুকু পর্যন্ত। আর কারো কোনো প্রশ্ন? এই সেম জিনিসগুলা আমরা লেখাতেও অ্যাপ্লাই করতে পারি। তার আগে আরেকটা জিনিস বলি, আমরা যেরকম শেপে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, গ্রেডিয়েন্ট কালার শেপে অ্যাপ্লাই করতে পারি না? লেখাতে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা যাওয়ার কথা কি না? যাবে। তাহলে আমরা টাইপ টুল নিলাম, লেখা নিলাম, তাহলে গ্রেডিয়েন্ট প্যানেলে আসি, অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই হয়েছে। এক্সপ্যান্ড করতে হবে, তাহলে অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে করলাম, অ্যাপ্লাই করলাম। কিন্তু এইভাবে লেখাটা অ্যাপ্লাই করার কারণে যেটা হয়েছে, প্রত্যেকটা অ্যালফাবেটে ইন্ডিভিজুয়ালিভাবে কালারগুলো বসছে। বাট আমি চাচ্ছি যে প্রত্যেকটা লেটারই ইন্ডিভিজুয়ালভাবে বসবে না, কালারটা এমনভাবে আসবে যাতে পুরা ওয়ার্ডে আমার মনে হয় যে কালো থেকে আস্তে আস্তে সাদার দিকে যাচ্ছে বা গ্রেডিয়েন্টের কালার হয়ে যাচ্ছে। তখন অ্যাকচুয়ালি আমরা কিভাবে বসাইতে পারি? এটা গ্রুপ করাই আছে, ওই যে দেখেন গ্রুপ করা আছে, ইউনাইট করতে হবে। তাহলে আমরা যদি ইউনাইট করি তাও কাজ হয়েছে? হয় না। তাহলে এই পদ্ধতিতে লেখাতে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো না। লেখাতে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট প্যানেল সেটা লাগবে। এটার নাম হলো অ্যাপিয়ারেন্স প্যানেল। কি প্যানেল? অ্যাপিয়ারেন্স প্যানেল। স্যার আমার তো অ্যাপিয়ারেন্স প্যানেল আয় না, তাহলে কোথায় তুকাবো? উইন্ডোতে তুকাবো। তুকিয়ে এই যে অ্যাপিয়ারেন্স বের করলাম। আচ্ছা, এরপরে আসি, এসে এখান থেকে আমরা কালার দিতে চাই। মনে রাখবেন অ্যাপিয়ারেন্স প্যানেল কাজ করে তিনটা জিনিস নিয়ে। কয়টা জিনিস? একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার, আর একটা হচ্ছে ইফেক্ট। এবং এই অ্যাপিয়ারেন্স প্যানেল আপনাদেরকে দেখাবো দেখেই আগে আমি ইফেক্টগুলো দেখাইছি, যাতে করে অ্যাপিয়ারেন্স প্যানেলটা বুঝতে সহজ হয়। তাহলে একটু দেখেন তো, এই ইফেক্টের এখানে যা যা অপশন আছে, 3D, কনভার্ট টু শেপ, ডিস্টর্ট, ট্রান্সফর্ম, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এই এফেক্টসেও দেখেন তো সেম অপশনগুলোই আছে না? সেম অপশনগুলোই আছে। তাহলে এবার যখন আমরা এই লেখাতে গ্রেডিয়েন্ট কালার দিব, গ্রেডিয়েন্ট কালার দিতে হয় কিভাবে? যেহেতু আমরা বলছিলাম অ্যাপিয়ারেন্স প্যানেল তিনটা জিনিস নিয়ে কাজ করে, তাহলে আমরা আগে ফিল কালারটা নিলাম। এই যে দেখেন নিচে লেখা আছে অ্যাড নিউ ফিল, ক্লিক করব, একটা ফিল কালার আমার চলে আসছে। আসার পরে এখানে এখন কি কালার দেওয়া দেখেন তো। তাহলে আমি এখানে ব্ল্যাকের জায়গায় যদি বলে দেই যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কালার আসছে, কিন্তু আমার তো এই গ্রেডিয়েন্ট লাগবে না, আমার অন্য কালারের একটা গ্রেডিয়েন্ট লাগবে। তখন আমি কাস্টম গ্রেডিয়েন্টটা কিভাবে করব? যেহেতু আমি একবার লেখাতে গ্রেডিয়েন্ট নিয়ে এসে ফেলছি, তার মানে এই গ্রেডিয়েন্টকে আমি পরিবর্তন করতে চাই। তাহলে গ্রেডিয়েন্টকে পরিবর্তন করার জন্য কোন প্যানেলটা লাগবে? গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করার জন্য কোন প্যানেল লাগে? গ্রেডিয়েন্ট প্যানেল লাগে। তাহলে গ্রেডিয়েন্ট প্যানেল এবার আমরা ওপেন করি। ওপেন করে এই কালার লাগবে না, ডিলেট, ওই কালার লাগবে না, ডিলেট। এবার এখানে আসেন, ডাবল ক্লিক করে আমরা কালারটাকে চেঞ্জ করি। ধরেন আমি নিলাম এই টাইপের একটা কালার নেই, ওকে, আসছে কালার। এখন এই কালারটা আসলো ডান থেকে বামে, কিন্তু আমার লাগবে উপর থেকে নিচে। তাহলে আমরা কী করবো? গ্রেডিয়েন্ট টুল নিব, গ্রেডিয়েন্ট টুল এই যে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, কর্নার টু কর্নার, বাম থেকে ডান কর্নার, উপর থেকে নিচের কর্নার, সবভাবেই দেওয়া যাচ্ছে। কিন্তু এই কাজটা এতটুকুর মধ্যেই যে সীমাবদ্ধ, ব্যাপারটা এরকম না, এর বাইরেও এটার আরও কিছু কাজ আছে। ধরেন আমরা চাচ্ছি যে ঠিক আছে আমি তো একটা গ্রেডিয়েন্ট দিলাম, কিন্তু আমি এই সেম লেখাটাতে আরও গ্রেডিয়েন্ট দিতে চাই। তখন আমার কি করতে হবে? লেখাকে সিলেক্ট করে আবার
নতুন একটা ফিল কালার নিতে হবে। ফিল কালার নিয়ে আমি এখান থেকে এই গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করব। দেখেন এখানে কিন্তু ফিল দুইটা এখন, তাহলে এখন আমাকে একটা সিলেক্ট করতে হবে, তারপরে গ্রেডিয়েন্ট প্যানেলে এসে আমার গ্রেডিয়েন্টটাকে পরিবর্তন, ধরেন একটাকে আমি দিলাম নেভি ব্লু, আরেকটাকে আমি দিলাম স্কাই ব্লু। আই থিঙ্ক এটা তোর সায়ান কালার, স্কাই ব্লু, হ্যাঁ ঠিক আছে। তো দেখেন এখন আমার কালার দুইটা, একটা হচ্ছে ব্লু এর গ্রেডিয়েন্ট আর একটা অরেঞ্জের গ্রেডিয়েন্ট। এখন প্রবলেম হলো দুইটা গ্রেডিয়েন্টে আমার এই লেখাতে অ্যাপ্লাই করা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রবলেম হলো যখন একটাকে অন করা হয় আরেকটা দেখা যায় না, বা একটাকে উপরে রাখলে আরেকটা নিচে চলে আসে, যার কারণে দুইটা একসাথে আমরা কি করতে পারতেছি না, দেখতে পারতেছি না। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি দুইটা কালারকেই একসাথে দেখতে চাই। তাহলে আমার যেটা করতে হবে, ওই কালারটাকে সিলেক্ট করে এফেক্টস, পাথ, অফসেট পাথ তো আমরা চিনি, অফসেট পাথে আসি, অফসেট পাথে এসে এটাকে একটু কমায় ফেলি, কমিয়ে, আচ্ছা তার আগে আরেকটা জিনিস দেখে আমি একটু জুম ইন করি, তাহলে বুঝতে পারবেন আপনারা। এফেক্টস, পাথ, অফসেট পাথ, নিচের দিকে নিয়ে আসি। দেখেন এখানে এখন জিনিসটা কর্নার, তাই না? কিন্তু আমি যদি এখানে মিটারের জায়গায় যখন রাউন্ড দিব, রাউন্ড দিলে এই জায়গাগুলো একটু খেয়াল করেন, এটা রাউন্ড হয়ে যাবে। দেখেন রাউন্ড হয়েছে। দেন আমি বললাম ওকে। এবার কি হলো, আমার অরেঞ্জ কালারের গ্রেডিয়েন্টটাও দেখা যাচ্ছে, পিছন দিয়ে ব্লু কালারের গ্রেডিয়েন্টও দেখা যাচ্ছে। এখন ধরেন আপনি লেখাতে কিছু স্ট্রোক কালার অ্যাড করতেছেন, এটা তো ফিল কালার দিলাম, আমি স্ট্রোক কালারও দিতে চাই, তাহলে লেখাকে সিলেক্ট করব, স্ট্রোক কালার অ্যাপ্লাই করলাম। স্ট্রোক কী কালার হবে, ধরেন বললাম যে স্ট্রোকটা হবে সাদা কালার, স্ট্রোকটা বেশি মোটা লাগতেছে, তাহলে স্ট্রোকটাকে আমরা একটু চিকন করে দিব। হইল। মজার বিষয় হচ্ছে এই যে আমরা পরিবর্তন করলাম, এই লেখাটা কিন্তু এডিটেবল, কিন্তু যখন আমরা টাইপ টুল নিয়ে এটাকে আমরা এক্সপ্যান্ড করে তারপর যখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছিলাম, ওটা কিন্তু আর এডিটেবল ছিল না। আপনি টাইপ টুল নিয়ে এটাকে আর অন্য কোনো লেখা পরবর্তীতে লিখতে পারবেন না। কিন্তু যদি আপনি এই পদ্ধতিতে অ্যাপিয়ারেন্স প্যানেল দিয়ে লেখেন, তাহলে আপনি এখান থেকে টাইপ টুল দিয়ে সিলেক্ট করে যে কোনো কিছুই লিখতে পারবেন। বুঝতে পেরেছি? আচ্ছা আসুন, এতটুকু পর্যন্ত এই ব্যাপারটাকে বুঝতে পারছি, অ্যাপিয়ারেন্স প্যানেলের জিনিস। জি একটু আগে বলছিলাম যে যদি আমরা লেখাটাকে এক্সপান্ড করে ফেলি, তাহলে সেটাকে আমরা লিখতে পারবো না, এডিটেবল থাকবে না, ঠিক আছে? আর এই পদ্ধতিতে আমরা যখন গ্রেডিয়েন্ট দিব তখন টেক্সটটা কি থাকবে, এডিটেবলও থাকবে এবং সেটার কালারও আমরা পরিবর্তন করতে পারবো। বুঝতে পেরেছি? আচ্ছা এবার আসি আরও কিছু কনসেপ্টে আসা যায়। ধরেন যে একটা জিনিস দেখি, আমরা একটা জিনিস দেখে তারপর আমরা নামাজে চলে যাব। এখানে আমি একটা কালার নিলাম, এই কালারটা হবে ডিপ কালার। এই পাশে আরেকটা কালার আমি নিব, কিন্তু এটা আমি রাউন্ড করে নিলাম, এটার কালারটা নিব একটু লাইট কালার, ঠিক আছে? এইটা আর একটু ডিপ। তাহলে দেখেন এই দুইটা শেপের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। প্রথম পার্থক্য হচ্ছে এটা একটা স্কোয়ার, এটা একটা সার্কেল, এটার কালারটা ডিপ কালার, এটার কালারটা লাইট কালার, এটার সাইজটা বড়, এটার সাইজটা ছোট। অনেক সময় টম অ্যান্ড জেরি দেখছেন আমরা ছোটোবেলায়, টম অ্যান্ড জেরি দেখার সময় এরকম হয় না যে আপনি হয়তো দেখছেন যে জেরি টমের দিকে একটা ফুল ঢেল দিছে, কিন্তু ফুলটা যাইতে যাইতে ইট হয়ে গেছে, ইট হয়ে টমের চেহারাতে লাগছে, হয় না এরকম? তাহলে হোয়াট ইফ এই শেপটা যত ডান দিকে আসবে, ডান দিকে আস্তে 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 এটা একটা সময় কি হয়ে যাবে, সার্কেল হয়ে যাবে। এই ব্যাপারটা আমরা চাচ্ছি। তো এটা কিভাবে করা যায়, সিলেক্ট করব দুইটা শেপকেই, সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আছে ব্লেন্ড টুলের কাজ হচ্ছে মিশানো। আমাদের রান্নাঘরে ব্লেন্ডার থাকে না, ব্লেন্ডার দিয়ে কি করে, মিক্স করে, ব্লেন্ড করে, মিশায়, তাই না? তাহলে এখানেও আমরা ব্লেন্ড টুল দিয়ে মিশাবো। ধরেন আমি এখানে দিলাম স্পেসিফাইড স্টেপস, কয়টা স্টেপস, আমি বললাম যে 5টা স্টেপ, ওকে করলাম, কিছু হয়েছে? এইভাবে দিলে আমার স্টেপসটা নির্ধারণ করলাম যে আমি এই দুইটা শেপের মধ্যে কয়টা আরও শেপ দেখতে চাই, কয়টা ধাপ আমি দেখতে চাই। এরপরে ব্লেন্ড টুল নিয়ে ওই শেপে একটা ক্লিক, এবার দেখেন আমার স্কোয়ারটা যত ডান দিকে যাচ্ছে আস্তে আস্তে একটা টাইমে ডান দিকে গিয়ে সে কি হয়ে গেল, ইলিপস হয়ে গেল। এবং দেখেন তো তার
সাইজগুলোও পরিবর্তন হয়ে যাচ্ছে, তার কালারটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন এখানে আমি যত স্টেপস বাড়াবো, 5-এর জায়গায় আমি যদি এখন দিতাম 50, ওকে করে দিতাম, এটাতে একটা ক্লিক, এটাতে এক ক্লিক, তখন দেখেন শেপগুলো কিন্তু আস্তে আস্তে জোড়া লেগে যেত। কেন জোড়া লাগতো? কারণ স্টেপসগুলো তো অনেক বেশি, গ্যাপগুলো তো হচ্ছে কম আমার, আর হচ্ছে শেপগুলো বেশি, যার কারণে এটা জোড়া লেগে যাবে। কিন্তু আমার যদি গ্যাপটা কম থাকে, কথা আমি যদি 10 থাকতো, ওকে করে দিতাম, এটাতে একটা ক্লিক, ওইটাতে একটা ক্লিক, তাহলে দেখেন এখন কি আমার ওই যে আগের মতো লেগে যাচ্ছে, একদম লেগে যাচ্ছে না। আমরা বুঝতে পারছি যে কোনটার পরে কোনটা শেপ আসতেছে। এই ব্যাপারটা এতটুকু পর্যন্ত থাকুক, এর নিয়ে আরও মজার কিছু জিনিস আমরা করব। তাহলে আমরা নামাজটা পড়ে আসি, শুরু করি। আচ্ছা, আমরা ব্লেন্ড পর্যন্ত ছিলাম, তাই না? এখন এই ব্লেন্ড যে শুধুমাত্র শেপের ক্ষেত্রে করা যায় ব্যাপারটা এরকম না, এই ব্লেন্ডগুলো লেখার ক্ষেত্রেও করা যায়। কীরকম? ধরেন আমরা এখানে একটা লেখা লিখছিলাম, এখানে আমরা লিখলাম যে জিবি, হ্যাঁ বাবা ভিডিও অন করছি, লিখলাম। এই লেখাটাকে আমরা অল্টার ধরে কপি করি, কপি করে আমরা এটাকে ছোট করতে পারি। ছোট করে ধরেন যে আমি চলে আসি, এটাকে আমরা নর্মাল রাখি, অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে এসে নর্মাল ব্ল্যাক কালার রাখবো। এই কালার ডিলিট করে ফেলবো, ওই কালারকেও ডিলিট করে ফেলবো। দুইটা লেখাকে সিলেক্ট করলাম, ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব। দেখেন অনেকে বলবে স্যার আমার তো স্টেপস আসে না। এইখানে দেখেন স্পেসিং, এখানে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করতে হবে, স্টেপস ক্লিক করতে হবে, এরপর এখানে স্টেপসগুলো বাড়াই দিতে হবে। কত বাড়াবো? ধরেন আমি বাড়াইলাম 500, বললাম ওকে, ওকে করে দিয়ে তার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইখানের যে লেখাটা আছে এই লেখাটাকে আমি কপি করে নিব। কেন কপি করতেছি একটু পরে বুঝবো আমরা। দুইটাকে সিলেক্ট করলাম, আমরা কিন্তু স্টেপস আগেই দিয়ে ফেলছি 500। এবার ব্লেন্ড টুলটা নিয়ে এটাতে একটা ক্লিক, ওই লেখাতে একটা ক্লিক। এখন মানে ঠিক আছে লেখা আসছে ঠিক, কিন্তু লেখাটা কি পড়া যাচ্ছে বা বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে না। তাহলে ওই যে আমরা শুরুতে লেখাটা কপি করছিলাম, এবার ওইটাকে আমরা করব পেস্ট ইন ফ্রন্ট। পেস্ট ইন ফ্রন্ট করে এবার দেখেন তো লেখাটা বোঝা যাচ্ছে। আমরা আইসোলেশন মোড চিনি? আইসোলেশন মোড চিনি না? আচ্ছা চলেন চিনে আসি। ধরেন এটা একটা শেপ, ছবি, ছবিটা নেই, ক্লিপিং মার্কস করলাম। ক্লিপিং মার্কস করার পর আমার মনে হলো যে না, টাওয়ারটা তো আরেকটু উপরে আসতে পারতো, তাই না? তাহলে এখন এটা যদি আমরা ঠিক করতে চাই, কী করা লাগবে? আগে রিলিজ করা লাগবে, তারপর ছবিটা উপরে নেওয়া লাগবে, তারপরে এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, ওই যে দেখেন এই রেক্ট্যাঙ্গেল, এটা সিলেক্ট করতে হবে, তারপর ছবি সিলেক্ট করতে হবে, তারপরে আবারও ক্লিপিং মার্কস করতে হবে। অনেক ভেজাল না? আমি চাচ্ছি যে না, এটাকে ক্লিপিং মার্কস আমি রিলিজ করব না, ক্লিপিং মার্কস রিলিজ না করেই আমি কাজটা সেরে ফেলবো। তখন আমাকে যেটা করতে হবে, আমরা করব ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে আমরা এখন ওই ক্লিপিং মাস্কের ভিতরে ঢুকে গেছি। এবার আমরা ছবিকে সিলেক্ট করে ছবি উপরে নেই, নিচে নেই, বড় করি, ছোট করি, যেভাবে ইচ্ছেভাবে রেখে এবার যদি আমরা ওই উপরের এরিয়াতে ক্লিক করি, আমরা আইসোলেশন মোড থেকে বের হয়ে আসতে পারবো। আমি ক্লিক করলাম, এখন দেখেন আমার কিন্তু ছবি ক্লিপিং মাস্ক থেকে সরানো লাগে নাই, কোনো কিছুই করা লাগে নাই, ক্লিপিং মাস্কও ছিল, শুধু আইসোলেশন মোডে ঢুকে আমার যেটা দরকার ওইটা আমরা অ্যাপ্লাই করে আসছি। ডাবল ক্লিক করলে আইসোলেশন মোডে চলে যাবে, ঠিক আছে? আবার ধরেন আমরা এখান থেকে এটা একটা শেপ অ্যাপ্লাই করি, 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে? এই পিছনে কথা বলে কে? এই সবগুলা শেপকে সিলেক্ট করে আমরা করলাম গ্রুপ। গ্রুপ করার পর আমার মনে হলো যে এই শেপটা তার একটু উপরের দিকে যাবে, তাহলে এইটাকে যদি উপরের দিকে নিতে চাই এটা কি যাবে না? তখন আমরা আইসোলেশন মোডে চলে যাই, ডাবল ক্লিক, আইসোলেশন মোড, এটাকে ধরে উপরের দিকে রাখলাম। এবার আইসোলেশন মোড থেকে বের হই, এখন দেখেন আমার গ্রুপ কিন্তু গ্রুপের মতোই আছে, আনগ্রুপ আর করতে হয় নাই। তাহলে সিমিলারভাবে আমি চাচ্ছি এখানে যে লেখাটা ছিল এই নিচের লেখাটা আরেকটু উপরের দিকে আসবে, তাহলে কি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব, আইসোলেশন মোডে আসবো, ডাবল ক্লিক করব, আইসোলেশন মোডে এটাকে সিলেক্ট করে উপরের দিকে নেন, ওকে করে দেন। আসছে? মনে হচ্ছে না লেখাটা পিছন থেকে আসছে?
এই ধরনের লেখা কিন্তু আমরা দেখছি। কোথায় দেখছি বলেন তো? কোথায়? বিভিন্ন অফার, হ্যাঁ, এই যে 10 MB কিনুন, 30 দিন মেয়াদ। এছাড়াও আরও নভেম্বর মাসে বেশি দেখার কথা আপনাদের। হ্যাঁ, তাহলে 1111 সেল তো চিনি। এই 1111 সেলে ওই যে দেখেন লেখাটা পিছন থেকে আসতেছে, এই যে দেখেন লেখাটা পিছন থেকে আসতেছে। তাহলে আমরা এতদিন শুধু ডিজাইনটাই দেখতাম, তো এই ডিজাইনটা কীভাবে করে, আমাদের আশেপাশে এমন কিছু ডিজাইন আছে যে ডিজাইনগুলো আমরা অনেক সময় তো কিউরিয়াস হয়ে যাই যে এই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি কীভাবে করে, সেগুলো আমরা দেখবো আস্তে ধীরে। বাট এটা বুঝতে পারছি কীভাবে করতে হয়। আচ্ছা, এগুলো যদি বুঝতে পারি তাহলে হচ্ছে মোটামুটি আমাদের টপিক কি শেষ? আই থিঙ্ক সো। দেখি তো হোমওয়ার্ক কী দেওয়া আছে আপনাদের আজকে। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এগুলা, টেক্সট ইফেক্ট ডিজাইন। আজকে দেখলাম না লেখাকে কীভাবে মডিফাই করতে হয়, লেখাতে কীভাবে গ্রেডিয়েন্ট কালার দিতে হয়। সো এই ব্যাপারটা আপনাদের আজকে হোমওয়ার্কে থাকবে। টোটাল এখানে দেওয়া আছে 8টা। টোটাল কয়টা? 8টা। এই 8টাই আপনাদের হোমওয়ার্ক। এখন এই 8টা থেকে আমি কোনটা দেখাবো? হ্যাঁ, এটা তো দেখাইতেই হবে, এটা দেখাবো মাস্ট, সমস্যা নাই। থিঙ্ক এটা দেখাইতে পারি আমরা। এটা দেখবেন না? দেখেন এটা হয়তো মনে করছে এটা বেশি কঠিন, বাট যদি এইটা বুঝতে পারেন দেখবেন এইটা আরও ইজি লাগবে। ও ভালো কথা বলছেন, ফন্টগুলো একদম হুবহু মিলানো লাগবে না, যতটুকু পারেন 90% মিলাইতে পারেন, 90% মিলাইলেই হয়ে যাবে। নেক্সট ক্লাস এই ফন্টের উপরেই নিব, টাইপোগ্রাফি ফন্টের উপরেই নেক্সট ক্লাসটা হবে, ঠিক আছে? মনে করাই দিন আমার একটু। আচ্ছা স্যার, আমরা এটা দিয়ে শুরু করি। আচ্ছা, ছবি স্ক্রিনশট আমি তো ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে নিই। এমবেড বড় করি, সাইলেন্ট। দেখেন আমার আগে ব্যাকগ্রাউন্ডটা বানাইতে হবে না, তাহলে আমরা আগে রেক্টেঙ্গেলটা নিলাম, নিয়ে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। পাশে হবে ডার্ক কালার, এই পাশে হবে লাইট কালার, কিন্তু কালারটা কি মিলছে? মেলে নেই। তাহলে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টে আসতে পারি, মাঝখানে আমরা লাইট কালার দিতে পারি, ওই লাইটটাকে আমরা এইভাবে বসাইতে পারি। দেখেন এই যে দিলাম, এটা কি মিলছে? মেলে নাই। তাহলে এটা একটু অ্যানালাইসিস করেন কিভাবে আছে। লাইট কালারটা কোথায়, নিচে না উপরে? মাঝখানে লাইট কালার, চারপাশে কি কালার? ডার্ক কালার। তাহলে এখান থেকে আমরা যদি রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি তাহলে মাঝখানে একটা কালার থেকে তার চারপাশে অন্য কালার চলে আসে। তো আমার এখানে মাঝখানে আসছে কালো, কিন্তু এখানে মাঝখানে কি আছে? তাহলে এখানে কিভাবে লাইট কালারটা আনবো? গ্রেডিয়েন্টকে রিভার্স করে নিয়ে আসলাম। তাহলে এখন আমার এটা কি আসছে এটার মতো করে? আসে নাই। কিভাবে আসে এই কালারটা? উপর থেকে টান দিলাম। বুঝি নাই এটা। তারপরে আসি ব্যাকগ্রাউন্ডটাকে লক করি, গেমিং লেখা আছে, লিখলাম গেমিং। ফন্ট সাইজ বড় করি, কালার চেঞ্জ হবে না এটা, তাহলে কালার চেঞ্জ করলাম। কালার চেঞ্জ করার পরে যদি আপনারা এটাকে আগেই এরকম করে ফেলেন তাহলে কিন্তু পরে আর এটারে এডিট করতে পারবেন না, ঠিক আছে?
সেজন্য যেটা করতে হবে, আগে আমরা ইফেক্টগুলো দিব, তারপরে এটাকে আমরা উপরের দিকে উঠাবো। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লেখার ভিতরে একটা দেখেন স্ট্রোক কালার আছে কালো, লেখার ভিতরের দিকে স্ট্রোক আছে। তাহলে আমরাও লেখাটাকে সিলেক্ট করব, অ্যাপিয়ারেন্স প্যানেলে আসব, একটা স্ট্রোক অ্যাড করব। স্ট্রোকটা দেখেন আমার স্ট্রোকটা একদম বর্ডারে আসছে, কিন্তু এখানে স্ট্রোকটা কি বর্ডারে আছে না ভিতরের দিকে? তাহলে স্ট্রোকটাকে সিলেক্ট করে অবজেক্ট না সরি ইফেক্ট, পাথ, অফসেট পাথ, এটাকে ছোট করে ওই যে ভিতরের দিকে আনলাম, ওকে করে দিই। এরপরে দেখেন বাইরে সাদা কালারের বাইরে একটা কালার আছে, কি কালার? রেডের একটা গ্রেডিয়েন্ট। তাহলে আমরা ওই শেপটাকে সিলেক্ট করে একটা ফিল কালার নিতে পারি কিনা? ওই ফিল কালারটাকে আমরা নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে নিয়ে আসে ধরেন যে আমরা যেটা করতে পারি, এই ফিলটা থাকবে সাদা, নিচের একটা আমরা ফিল দিব, এই ফিলের কালার হবে একটা গ্রেডিয়েন্ট কালার। এখন এই গ্রেডিয়েন্টটা দেখা যাচ্ছে না কারণ উপরে কি কালার আছে? সাদা কালারের ফিলটা আছে এজন্য। তাহলে আপাতত এটাকে অফ করি। অফ করে আমরা যেহেতু লাল কালার, এই লালটা আমরা নিতে পারি কিনা ওই কালারে? এই লাল কালারটা আগে আমরা আমাদের সোয়াচে অ্যাড করে ফেলি। সোয়াচে আমার কালারটা অ্যাড করলাম, সোয়াচে অ্যাড করে এরপর আমরা লেখাটাকে সিলেক্ট করব, অ্যাপিয়ারেন্সে আসব, গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে ওই লাল কালার অ্যাপ্লাই করলাম। কিন্তু লেখাতে কি গ্রেডিয়েন্ট এভাবে আছে? এভাবে নাই। তাহলে গ্রেডিয়েন্ট প্যানেলে আমাদেরকে আসতে হবে, এটা রেডিয়াল থেকে আমরা নিয়ে নিব লিনিয়ার। আমরা দেখতেছি কালারটা উপর থেকে নিচের দিকে আসতেছে, তাই না? তাহলে আমরা আগে কালারটাকে একটু লাইট করে ফেলি, কালার থেকে একটু লাইট কালারে দিব যাতে একটু লাইটার এদিকে হয়, একটু লাইট দিতে পারি। গ্রেডিয়েন্ট টুল নিয়ে উপর থেকে নিচে দিলাম। এরকম থাকবে, এটা আর একটু উপরের দিকে উঠাইতে পারি। আচ্ছা, অ্যাপিয়ারেন্স থেকে সাদা কালারটা আমরা অন করে ফেলি। এখন দেখেন এই সাদা কালারের জন্য পিছনের লাল কালার কি দেখা যাচ্ছে? তাহলে এফএক্স পাথ, অফসেট পাথ, আমরা বলে দিলাম রাউন্ড, ওকে করি। এখন বোঝা যাচ্ছে এই সেম গ্রেডিয়েন্টটা দেখেন আবার আছে না পিছনে? আবার আছে। তাহলে আমরা এটাকে আবার কপি করে নিতে পারি। কপি করে নিচের যে গ্রেডিয়েন্টটা ছিল ওইটাকে আবার কি করব? অফসেট পাথ করে দিই। একটা কাজ করি, এইটাতে হয়েছে, সিলেক্ট করলাম, নিচেরটাতে আসি, এফএক্স পাথ, অফসেট পাথ, অ্যাপ্লাই নিউ ইফেক্ট, একটু বাড়ায় দিই, ওকে করব। কিন্তু দুইটা সেম হওয়ার কারণে কালারটা বোঝা যাচ্ছে না। তাহলে এইটার গ্রেডিয়েন্টটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলি, একটু শেড অ্যাপ্লাই করব গ্রেডিয়েন্টে, হালকা বেশি হয়ে গেছে। ওইটার নিচে একটা ড্রপ শ্যাডো হবে, দেখেন এটার নিচে কিন্তু একটা ছায়া দেখা যাচ্ছে, তাই না, দুইটার মাঝখানে। তাহলে উপরেরটা যেটা আছে উপরেরটার নিচে আমরা একটা স্টাইলাইজ ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করি হালকা করে, যে অপোসিটি একটু বেড়ে যাবে। এটা হবে 5, আই থিঙ্ক 5 না দিয়ে আমরা 7 দিতে পারি, বললাম ওকে। তাহলে দেখেন আমার এখানে কয়টা স্টেজ ছিল? একটা, দুইটা। আমাদের এখানেও দুইটা স্টেজ হয়েছে। এবার আমার পুরা লেখাটা একটু অ্যানালাইসিস করেন তো, উপরের অংশ লেভেলে আছে, নিচের অংশটা উপরের দিকে উঠে গেছে। যান এখানে রাখি, রেখে এবার আমরা এখানে আসি, এসে আমরা বলবো হচ্ছে আর্ক লোয়ার, তাই না? আর্ক লোয়ারে রেখে এটাকে একটু উপরের দিকে উঠে দেব, আর একটু যাবে মেবি, না বেশি হয়ে গেছে। ঠিক আছে, এখন ওকে। এটার নিচে দেখেন কি আছে? একটা শ্যাডো আছে। তাহলে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, শ্যাডো নিচের দিকে আসবে। তাহলে নিচের দিকে আনতে হলে এক্স অক্ষ পরিবর্তন করতে হয়, আমরা বাড়ায় দিলাম। প্রিভিউটা একটু দেখি, আরও আসবে 50, বেশি হয়ে গেছে, 30,
আমরা একটু ব্লার বাড়ায় দিতে পারি। এবার বলবো ওকে, দেখেন হয়েছে। আমার ফন্টটা সেম না থাকার কারণে এখানে এখানে কালো কালারটা একটু ভালো মতো দেখা যাচ্ছে। আমাদের কালো কালারটা বোঝা না যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা স্ট্রোকটা চিকন দিছিলাম। এখন যদি আমি এটারে অ্যাপিয়ারেন্স থেকে দেখেন এডিট করতে পারবো না কিন্তু, কারণ আমি এটারে কী করে ফেলছি, বাঁকা করে ফেলছি এই জন্য। সো আগে আমাদেরকে ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে হবে, তারপরে যে বাঁকাগুলো করতে হবে। এখানে যেহেতু এটা বাঁকা করা ছিল, আবার একটার মধ্যে কয়টা কালার ছিল, দুইটা না তিনটা কালার। এখানে তো বাইরে দুইটা, আবার ভিতরে আর একটা কালার স্ট্রোক কালার, তিনটা কালার ছিল। এটার মতো কঠিন অন্যান্যগুলা না। দেখেন এটা সহজ আছে, এটাও সহজ আছে। এটা পারবো, এটা পারবো না, এটা মাথা কাটান, এটা আজকে দেখাইছি তো। গো গল্ফ লেখাটাকে কেটে দিতে হয়, কেটে তারপর সরায় ফেলবো, এটাতে প্রবলেম হবে তাই না? এই যে এটা, হ্যাঁ এটা একটু দেখাই। নিউ রেক্টেঙ্গেল নেই একটা, কালার হবে ব্লু ইয়েলো কালার, শ্যাডো লেখাটাকে বড় করি, আপনাদের সামনে একটা এক্সাম হবে, মিড টার্ম এক্সাম, বুঝতে পারছেন? তো হচ্ছে মেবি আগামী মাসে হতে পারে, জানিয়ে দিব এক্সামের আগে। আর হচ্ছে ফাইনাল এক্সামের আগে অর্ধবার্ষিক পরীক্ষা হইতো না, সেরকম কিছু মিড টার্ম এক্সাম আমাদেরও আছে, এক্সামগুলো আপনাদের দিতে হবে আর কি। ধরেন এটাকে আমরা এখানে রাখলাম, এবার ওই লেখাটাকেই অল্টার ধরে কপি করে ছোট করে দিই, ছোট করে এই যে বড় লেখাটাকে আগে আমরা কপি করে ফেলবো। কপি করলাম, ওই লেখা দুইটাকে ধরবো, ব্লেন্ড টুলে আসবো, স্টেপস 500 না 5000 দেন বলেন ওকে। জি হ্যাঁ ভালো কথা বলছেন, আজকের হোমওয়ার্ক করতে গেলে পিসি হ্যাং করবে, ঠিক আছে? জি এবারে ওই যে 1000 দিলাম না, অ্যাপ্লাই হয়েছে 1000, ঠিক আছে? এবার দেখেন এখানে দিব একটা ক্লিক, ওইটা দিয়ে দিলাম একটা ক্লিক, হয়েছে? ওই যে শুরুতে লেখা কপি করছিলাম ওটাকে করব পেস্ট ইন ফ্রন্ট, কিন্তু বোঝা যাচ্ছে না কেন? তাহলে কালারটারে যদি চেঞ্জ করেন এখন বোঝা যাবে। আচ্ছা, এই ইফেক্টটাকে বলা হয় লং শ্যাডো ইফেক্ট। কি বলে? লং শ্যাডো ইফেক্ট বলা হয়। আপনি যদি একটু গুগলে সার্চ করেন লং শ্যাডো ইফেক্ট, ঠিক আছে? এই যে দেখছেন লং শ্যাডো, এই টাইপের শ্যাডোগুলোকে বলা হয় লং শ্যাডো ইফেক্ট। এখন আমরা যদি একটু দেখি, আমাদের এটা মনে হচ্ছে যে বাইরে থেকে নিচের দিক থেকে আসতেছে, কিন্তু আমার মনে হয় যে না এটা উপর থেকে আসবে। তাহলে কিভাবে আনবো? ওই যে আইসোলেশন মুড, তাহলে ডাবল ক্লিক করব, আইসোলেশন মুডে আসবো, ওই লেখাটারে ধরে উপরের দিকে নিলাম, পুরাটা চলে গেছে। তাহলে পুরাটারে নেওয়া যাবে না, শুধু নিচের লেখাটা নিতে হবে। এটা বাইরেও রাখতে পারি, ভিতরেও রাখতে পারি, এভাবেও যদি থাকে তাও কোনো প্রবলেম নাই। এবার আইসোলেশন মোড থেকে বের হই, ওই যে দেখেন আসছে। লং শ্যাডোর একটা মানে সহজ মানে কোন জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আবার কালার দুইটার আলাদা আলাদা, যেমন নিচে একটু ডার্ক কালার নিতে হয় আর উপরে একটা ব্রাইট কালার নিতে হয়, যাতে আমার ইফেক্টটা ভালো মতো বোঝা যায়। ধরেন এখানে আমি ইয়েলো না নিয়ে যদি এই শেডেরই একটা গ্রিন কালার নেই, এবার অ্যাপ্লাই করি, চোখে লাগতেছে, এটা একটু যদি ডার্ক করতাম এখন বেটার। ধরেন এখান থেকে আমরা বের হয়ে একটু ব্লু এর দিকে যদি কালারটা নেই, এরকম নেই, তাও চোখে লাগতেছে।
মাচ বেটার। আচ্ছা জয়েন আরেকটা ইফেক্ট দেখাই, লং শ্যাডোরই আরও কয়েকটা ইফেক্ট আছে। জয়েন আমি লিখলাম লং শ্যাডো, আগেরটা ছিল এক লাইনে, এটা 2 লাইনে। আমরা এটার লেডিংটা কমায় ফেলি, লেখার কালার হবে সাদা, যেহেতু শ্যাডো তাই লেখাটাকে আমরা কপি করব, ছোট করব, শ্যাডোর কালার কি হবে ব্ল্যাক। সব কিছু অ্যাপ্লাই করার আগে এটাকে আমরা করব হইলো কপি, ওইটা ধরবো, এটা ধরবো। এটাকে আপনি ম্যানুয়ালিও করতে পারেন, আবার শর্টকাটও আছে। অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, ব্লেন্ড অপশনে আসার পরে আগে আমরা দিব কয়টা স্টেপ চাই, স্টেপগুলো দেওয়ার পরে তারপর আবার আসবো অবজেক্ট ব্লেন্ড, এবার বলে দিব মেক, শর্টকাট অল্টার কন্ট্রোল বি দিলাম, চলে আসছে। ওই যে কপি করে রাখছিলাম ওটাকে আমরা পেস্ট ইন ফ্রন্ট করব, কিন্তু এখন এটা দেখতে ভালো লাগবে। কেন লাগবে না? কারণ এখানেও সাদা, উপরেরটাও সাদা। আমরা যদি উপরেরটার কালার পরিবর্তন করে ফেলি তাও ভালো লাগবে না, তাহলে আরেকটা কাজ করতে হবে, এইটার কালারকে কি করতে হবে ব্ল্যাক করতে হবে। এবার যদি আমরা দুইটাকে সিলেক্ট করে, শর্টকাট কি ছিল অল্টার কন্ট্রোল বি হয়েছে, এরপরে এডিট পেস্ট ইন ফ্রন্ট। এবার দেখেন বুঝতে পারছি লং শ্যাডো ইফেক্ট। আচ্ছা আর কোনটা প্রবলেম হবে? আই থিঙ্ক না, এটা প্রবলেম হওয়ার কথা না। অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে করবেন, প্রথমে লেখাটা লিখবেন, তারপরে নিচে আরেকটা গ্রেডিয়েন্ট কালার নেবেন, সলিড কালারও নিতে পারেন, তারপর নিচে আরেকটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিচে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিবেন। অ্যাপিয়ারেন্স প্যানেলের কাজ আজকে সব টেক্সট ইফেক্টের কাজ, ঠিক আছে? এটা সহজ আছে, কিন্তু একটু মাথা খাটাইতে হবে, একটু মাথা খাটান। যদি না পারেন নেক্সট ক্লাসে দেখা দিব, ঠিক আছে? কেমনে এটাতে স্ট্রোক কালার দেওয়া যায়, স্ট্রোক বাড়ায় দিতে হবে না ছোট করতে হবে, স্ট্রোকই দিতে হবে না অন্য কোনোভাবে করা যায়, কিভাবে করা যায় একটু আইডিয়া জেনারেট করেন, মাথা কাটান। না পারলে এটা দেখা দিব নেক্সট ক্লাসে, কোনো সমস্যা নেই। এটা দেখিয়ে দিয়েছি, এটা ইজি আছে, এটা ইজি আছে, কাট। আচ্ছা ধরেন এটার মতো আরেকটা আছে, যারা পড়ছিলেন টাইপোগ্রাফি লোগো গত ক্লাসে মনে আছে? ডিভাইড লেখাটাকে আমি এমনভাবে লিখতে চাই যাতে দেখতে মনে হয় কেটে গেছে, ডিভাইড হয়ে গেছে। তাহলে প্রথমত এটাকে আগে কি করতে হবে এক্সপান্ড করতে হবে। তাহলে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে আমরা হচ্ছে কি করব আমরা একটা লাইন টানি, লাইন টেনে সিলেক্ট করব পাথফাইন্ডার ডিভাইড আনগ্রুপ করে ওই লেখাগুলোকে ধরে একটু সরাই ফেলবো, হয়ে গেছে ডিভাইড। তাহলে এখানে ছিল ডিভাইড আর এখানে আছে কাট। বাকি কিভাবে করবেন আপনারা ভালো করেই জানেন, বুঝতে পারছি? তো আপনাদের আজকের টোটাল হোমওয়ার্ক হচ্ছে 8টা, ঠিক আছে? এতটুকু পর্যন্ত। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এগুলাকে বলে হচ্ছে টেক্সট ইফেক্ট ডিজাইন। হ্যাঁ, টেক্সট ইফেক্ট ডিজাইন এই যে দুইটাতেই করা যায়, ফটোশপে করা যায়, ইলাস্ট্রেটরে করা যায়। যদি আমরা ইলাস্ট্রেটরে করতে স্পেসিফিক ওয়ে সার্চ করি, এই যে দেখেন এগুলো বলা হয় টেক্সট ইফেক্ট ডিজাইন। এবং আমরা যদি একটু অ্যানালাইসিস করি, ধরেন এই লেখাটাকে, এবার এটা একটু দেখেন তো কিভাবে লেখা। এটা প্রথমে একটা স্পেস, একটা কালার দিয়ে লেখা, ওইটাতে স্ট্রোক কালার দেওয়া, স্ট্রোক কালারটা মোটা করে দেওয়া, তারপরে আরেকটা নিচে কালার না, ওই কালারটা অফসেট পাথ করে বড় করে দেওয়া, সবার শেষে নিচে কি অ্যাপ্লাই করা। আরো দেখাই, ধরেন এইটার ক্ষেত্রে প্রথমে সাদা কালার একটা লেখা, সাদা লেখার পরে নিচে আরেকটা কি কালার নেওয়া, ব্ল্যাক কালার না, ওই ব্ল্যাক কালার নিয়ে ওইটাকে অফসেট পাথ করছে না, দেখেন তো অফসেট পাথ করা আছে, অফসেট পাথ করে নিচের দিকে শ্যাডো দিয়ে দিছে। একই না আলাদা? এখানে একটা জিনিস আছে, এই ব্যাপারটা আপনাদের একটু জটিল মনে হয় যে অনেকগুলা লাইন, তাই না? এটা কিন্তু অনেকগুলা লাইন না, এই ফন্টটাই এরকম, ঠিক আছে? ফন্টটাই এরকম। সো আপনাদের এই ফন্ট মিলানো লাগবে না, ফন্ট আপনারা যে নর্মাল ফন্ট আছে ওইটাই দিবেন। বাট যেটা করবেন এখানে এক একটার এক এক কালার না, ওই কালারগুলোকে আপনারা ডিফারেন্ট করে দিবেন। এক একটার এক এক কালার করতে পারবো না, দেখাই।
কি লেখা আছে এখানে? ওল্ড ড্রিম। ফার্স্ট অফ অল লেখাটাকে আমরা এভাবে রাখি, এভাবে রেখে এটাকে আমরা আউটলাইন করে ফেলবো। আউটলাইন তো পারি, গত ক্লাসে কি দেখিয়েছিলাম আউটলাইন? সরি, আর ঠিক আছে। টাইপ থেকে এই যে ক্রিয়েট আউটলাইন শর্টকাট, এরপরে করব আনগ্রুপ করে যেটাতে যেই কালার আছে ওটাতে ওই কালার আগে দিতে হবে। কালার দিলাম, কালার দেওয়ার পরে ওই সবগুলো লেখাকে ধরে নিচে নিয়ে আসবো, একটু ছোট করব, সাইডে রাখবো। তার আগে এই লেখাগুলো কি হবে? কপি হবে। কপি হয়ে সবগুলো লেখাকে সিলেক্ট করব, কন্ট্রোল অল্টার বি, শর্টকাট তো মনে আছে, দিলাম। হয়েছে? সবগুলা দিলে হবে? তাইলে সবগুলা দিলে হবে না, এখানে যেটা করতে হবে একটা একটা করে করতে হবে, ঠিক আছে? আপনারা যেভাবে করবেন ওইভাবে আগে দেখাইলাম। এটা হবে, তারপরে এটা সিলেক্ট করব, কন্ট্রোল অল্টার বি, এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, তারপরে এটা সিলেক্ট করব, শিফট ধরে এটা সিলেক্ট করব, ব্লেন্ড টুলে এই পাশে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, এটা নিব, সিলেক্ট করব, ব্লেন্ড টুল, এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, সিলেকশন টুল সিলেক্ট করব, ব্লেন্ড টুল পাশে একটা ক্লিক, সেটা ক্লিক। হয়েছে? এরপর লেখাগুলোকে কপি করে রাখছিলাম, পেস্ট ইন ফ্রন্ট, সবগুলার কালার হবে সাদা। এবার সবগুলাকে ধরে একটু বাইরে বের করে নিয়ে আসি, দেখেন তো এক একটার এক এক কালার হয়েছে, বুঝতে পারছি? বাট এখানে লেখাটা একটু মোটা লাগতেছে, আমাদেরটা লম্বা লাগতেছে, এটার কারণ কি বলেন তো? ফন্টের কারণে। ঠিক আছে, পারবো? হোমওয়ার্ক কি বেশি জটিল হয়ে গেছে? সহজ আছে, আজকেরগুলো সহজ, ঠিক আছে, বেশি কঠিন না। ওকে, এবং আজকে তো হোমওয়ার্ক কমও দিছি, গত অন্যান্য দিন তো 12টা 23টা 20টা করে দেয়, আজকে মাত্র 8টা দিচ্ছি। বাট হ্যাঁ, আজকেরগুলো করার সময় পিসি একটু হ্যাং করবে, এটা একটু মাথায় রেখে কাজ করেন, পরে কান্নাকাটি করেন না স্যার পিসি হ্যাং করতেছে, ক্লাসেই বলে দিলাম পিসি হ্যাং করবে, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আছে? নাই? যদি না থাকে